মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৫ বাংলাদেশি সহ নিহত ১১, আহত আরও ৩৪। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেলেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায়। প্রধানমন্ত্রীর শোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষের জেরে বন্ধ শাটল ট্রেন চলাচল। ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে, আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। মশায় অতিষ্ঠ ঢাকার ২ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই কর্তৃপক্ষের। এবং বাংলা নববর্ষ সামনে রেখে জমজমাট রাজধানীর বুটিক্স হাউসগুলো। বৈশাখী মেলার অনুষঙ্গ তৈরিতে ব্যস্ত মানিকগঞ্জের কারিগররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। স্থানীয় সময় রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই স্থানীয় একটি কারখানার শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় অন্যের জীবন বাঁচাতে গিয়ে অবশেষে নিজের জীবনই হারিয়ে ফেললেন ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানা। বাংলাদেশ সময় রোববার রাত ২টায় তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ রাজধানীর কর্মীটোলা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন সোহেল রানা। গত ২৮শে মার্চ বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় কর্মীটোলা স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। একটি ইউনিটে ছিলেন সোহেল রানা। বহুতল ভবনের ভয়াবহ আগুন থেকে বাঁচতে যখন মানুষ আকুতি জানাচ্ছিল, তখন অন্য সহকর্মীদের মতো সোহেল রানাও সেই যুদ্ধে অংশ নেন। এক পর্যায়ে ল্যাডার দিয়ে বহুতল ভবন থেকে একে একে ৪ জনকে উদ্ধার করতে সফল হন তিনি। কিন্তু তারপরই ঘটে দুর্ঘটনা। ল্যাডারের বাস্কেটে উদ্ধার করা আরও ৫ থেকে ৬ জনকে নামাতে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তার পা ল্যাডারে আটকে পড়ে কাটা যায়। পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার সোহেল রানাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। ছাত্রলীগের ডাকা অবরোধ প্রত্যাহার না হওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সকালে শহর থেকে কোনো শাটল ট্রেন ছেড়ে না আসায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাস বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম দেখা গেছে। বেশিরভাগ অনুষদেই ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। ছাত্রলীগের আন্দোলনের কারণে ও নিরাপত্তার অভাবে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। বারবার এ ধরনের ঘটনায় আতঙ্কের পাশাপাশি সেশন জটের আশঙ্কা করছেন তারা। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এক সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জের ধরে ৪ দফা দাবিতে গতকাল থেকে অবরোধ কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। আমি একটা পরীক্ষা দিছি আর একটা পরীক্ষা আজকে আছে। ওই সময়টা আন্দোলন শুরু হলো, সেশন জটটা আবার বাড়তেছে। এটার কারণে আমাদের পড়ালেখার সমস্যা ব্যাঘাত হচ্ছে। তারপর হচ্ছে যে অনেকে আহত হচ্ছে। যে কোনো গন্ডগোল হলে আমাদের গাড়ির উপরে আসি, ইট ফাটকেল ড্রাইভারের উপরে সবচাইতে বেশি আমরা নির্যাতিত। সকাল থেকে কোনো গাড়ি যায় নাই। প্রশাসন যদি আমাদেরকে আশ্বাস দেয় যদি সমাধান হয় এদের সাথে, তাহলে যাবে আর কি। ভার্সিটি শাটেল চালাতে সক্ষম হয় নাই, কারণ ওই গাড়ির LM এবং ALMকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার কারণে ওই গাড়ি বন্ধ ছিল। পরবর্তী পর্যায়ে প্রক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো, তখনই গাড়ি চলাচল শুরু হবে। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন তারা। এ সময় সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়। বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। পরে গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণ দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা। সবশেষে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সময় সংবাদে আরো থাকছে। শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়ছে শেকড়। উপড়ে পড়ে জানমাল ক্ষতির আশঙ্কা, গাছ রক্ষার তাগিদ পরিবেশবাদীদের। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 23 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন কমল দে। আমরা সরাসরি চলে যাব তার কাছে। কমল, আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আবুধাবি থেকে আসা একটা ফ্লাইটের যাত্রীর কাছ থেকে না পেলেও বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে 10 কোটি টাকা মূল্যের 220 স্বর্ণের বার। বিশেষ করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন সকাল 6টার দিকে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে এরপর তারা গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়, একটা বাথরুম অভিযান চালায়। বাথরুম অভিযান চালানোর পরে কালো ট্যাপ পড়ানো অবস্থায় এই 10 কোটি টাকা মূল্যের প্রায় 20 কেজি 220 স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় 23 কেজি। এবং বলা হচ্ছে এই ঘটনায় কিন্তু দুজন সন্দেহভাজনকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো শুল্ক গোয়েন্দা কর্মকর্তার সাথে, আপনাকে জানতে চাইবো আপনাদের অভিযানটি কি ছিল এবং আপনারা অভিযানে কাউকে আটক করেছেন কিনা এবং কি তথ্য পেয়েছেন। আমাদের কাছে অর্থাৎ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিকট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল এবং এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট নাম্বার BG-128 আমরা রামেজিং করে শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা 200টি স্বর্ণের বার উদ্ধার করেছে এবং এর মূল্য 10 কোটি টাকা। শুনছিলেন যে এখানে 10 কোটি টাকা মূল্য স্বর্ণের বার। আপনি জানেন যে গত কিছুদিন আগে কিন্তু পুলিশ চট্টগ্রাম 2টি চালানে স্বর্ণের বার উদ্ধার করেছিল। অনেক সময় বলা হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রামকে তারা আন্তর্জাতিক একটি রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করে এই স্বর্ণের বার বাঁচার ক্ষেত্রে। ইতিমধ্যে কিন্তু আমরা যতটুকু জানি গত 3 বছরে এখান থেকে প্রায় 300 কেজির বেশি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল এবং এর আজকে একটি বড় চালান আটক করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে কিনা তারপর তারা নিশ্চিত নয়, তারপর তারা সন্দেহভাজন দুজনকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ করছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে তারা জানতে পারবেন আসলে এই স্বর্ণের বারগুলি কারা এনেছিলেন। এখন পর্যন্ত কোনো যাত্রীকে তারা আটক করেনি বা আটক করতে পারেনি। মূলত একটি টয়লেটের একটি পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণের বারগুলি তারা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আমরা দেখতে পাচ্ছি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এই স্বর্ণের বার নিয়ে তারা অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে তারা যারা দুজন রয়েছেন তাদেরকে হয়তো বা জিজ্ঞাসাবাদ শেষে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হবে এমনটি জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। তো আপনারা জানেন যে সর্বশেষ যেটি তথ্য সেটি হচ্ছে এখানকে যেটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে তার ওজন 23 কেজি এবং যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা এবং যার পরিমাণ হচ্ছে 220 স্বর্ণের বার। তো শাফিন, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে তার সর্বশেষ। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কোটি টাকা বরাদ্দ, বিশেষ অভিযান সহ সব পদক্ষেপই হার মানছে মশার দাপটের কাছে। ক্ষতিকর কয়েল সহ অন্যান্য রাসায়নিক ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। চিকিৎসকদের আশঙ্কা এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ মহামারীর রূপ নিতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, কর্মী সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে নবগঠিত ওয়ার্ড, বিমানবন্দর ও কয়েকটি আবাসিক এলাকায় কাজ করতে পারেন না তারা। বর্ষার আগেই সমন্বিত উদ্যোগ ও লোকবল বাড়ানোর আশ্বাস তাদের। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনের ওষুধ ছিটানোর আধা ঘন্টা পরের দৃশ্য এটি।
এখানে আগতরা মশার অত্যাচারে অতিষ্ঠ দীর্ঘদিন যাবৎ। বিপুল পরিমাণ জলাশয় ও খোলা জায়গার কারণে পুরো বিমানবন্দরই যেন মশার অভয়ারণ্য। এখানে জন্ম নেওয়া মশা ছড়িয়ে পড়ে উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আসরের নামাজের পরে থেকে যে মশাটা লাগে সারা রাত্র মৌমাছির মতন ধরে। পৃথিবীর কোথাও এরকম মশা নাই, এই বিমানবন্দরে যে মশা। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 129টি ওয়ার্ডের মধ্যে মশা দমন অভিযান চলে মাত্র 93টিতে। ওয়ার্ড প্রতি 4 থেকে 5 জন কর্মী কাজ করে বলে সব জায়গায় প্রয়োজনীয় পরিমাণ ওষুধ ছিটানো সম্ভব হয় না। ফলে জলাশয় আর ড্রেনগুলোতে মশার উপস্থিতি বাড়ছে ব্যাপক হারে। যে ধোঁয়াটা যে নাকে মুখে যায় ওইটা তো মনে করেন খুবই ক্ষতিকর। ম্যালেরিয়া, চিকনগুনিয়া শুধু না, বিভিন্ন ভাইরাস মানব দেহের ক্ষতি সাধন করছে। চিকনগুনিয়া দেখা দেয় তাহলে এটা মহামারী আকারে ধারণ করতে পারে এবং বর্ষায় এটা সমূহ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ওয়ার্ডগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ। মশাবাহিত রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে এসব এলাকায়। আসছে বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। 24 ঘন্টায় মনে করেন মুসর টানা রাখান লাগে, শরীরের মধ্যে জড়ায় পরে গোটা হয়। মশার অত্যাচারে তো থাকা যাইতেছে না, মশাই নাগরিক এলাকার তখন আমগরে খেদে ওনারাই থাকবো। মশা দমনের জন্য দক্ষিণে 26 কোটি টাকা এবং উত্তরে 21 কোটি টাকা বরাদ্দ রয়েছে। নিজস্ব লোকবল, মশক নিবারণী দপ্তরের কর্মী এবং বাইরে থেকেও দৈনিক চুক্তিতে লোক নেওয়া হবে পরিস্থিতি মোকাবেলায়। এই যে অ্যাপ্রোচ আছে সেই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু পরিষ্কার করি। 1 মাস 2 মাস পরে কচুরি পানা দিয়ে বা ময়লা আবর্জনা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি ড্রেনগুলোও কিন্তু এরকম আমরা কিন্তু সচল কিন্তু এইভাবে রাখতে পারছি না। কর্মীর সংখ্যা আছে, স্বল্পতা আছে। আমরা কিন্তু এইগুলো দিয়ে কাজ করি, কিন্তু যখন আমরা বিশেষ কর্মসূচি যখন পালন করি তখন কিন্তু আমরা অতিরিক্ত করে 5 জন করে লোক কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে নিয়ে নেই। পাড়া মহল্লার ড্রেন, নির্মাণাধীন বাড়ি, আবদ্ধ জলাশয় সহ মশা জন্মানোর স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের সহায়তা চান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। রংপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রতন সরকার। আমরা আসলে এখন রয়েছে দুদকের যে কার্যালয় আছে, পাসপোর্ট অফিসের যে কার্যালয় আছে তার, যেখানে এই অফিসের প্রধান অর্থাৎ ডিডি উপপরিচালক মোহাম্মদ দুরুল হুদা বসে থাকেন এই কক্ষটিতে। তার পাশের একটি কক্ষে এই মুহূর্তে দুদকের যে অভিযানিক দলটি এসেছেন তারা এই রুমে এখন তাদের অভিযোগের ভিত্তিতে যেসব অভিযোগ জমা পড়েছে সেটি খতিয়ে দেখতে এখন এই কক্ষটিতে রয়েছেন। আমরা এখানে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে দুদকের পক্ষে একটি গোপনে একটি অভিযোগ পাবার পর বেশ তারা আসলে এই অভিযানে আসে। এখানে মূলত দালালদের মাধ্যমে এখানে হয়রানির মাধ্যমে একটি দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই তারা কিন্তু এই অভিযানে এসেছে। এখানকার নেতৃত্ব দিয়েছেন যে দুদক কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন এবং এখানকে উপস্থিত যারা ছিলেন তারা তাদের অনেকের সঙ্গে কথা বলেছেন। এখানকার কর্মকর্তা কর্মচারী তারাও তাদের সঙ্গেও কথা বলেছে। এখানে আমাদের সামনে কিছু অভিযোগ করেছেন যারা এখানে পাসপোর্ট নিতে এসেছেন, বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তারা করেছেন এবং এই হয়রানির মাধ্যমে আসলে এক একজন পাসপোর্ট করতে আসা বা নবায়ন করতে আসার লোকজনকে তারা হয়রানির শিকার হয়। তবে এই মুহূর্তে আসলে এই ভবনের কে ঘিরে বা এই কার্যালয়টিকে ঘিরে যে দালাল আনাগোনা থাকে সেটি কিন্তু এই মুহূর্তে আর নেই, যার কারণে আসলে এই অভিযানের ফলে যে মানে একেবারেই অকাট্যভাবে যেসব অভিযোগ বা যেসব অভিযোগ প্রমাণিত হবে সেটির খুব একটা সুযোগ পাওয়া যাচ্ছে না। এখানে এই অভিযোগ এই অনুসন্ধান শেষে বা অভিযান শেষে আসলে এই দুদকের পক্ষ থেকে সার্বিক বিষয়টি নিয়ে আমাদের জানানোর কথা রয়েছে। তো এই মুহূর্তে দুদকের আভিযানিক দলটি রয়েছে উপপরিচালকের অফিস কক্ষে। এখানে তারা সম্ভবত তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং অভিযোগের ভিত্তিতে তার সঙ্গে কথা বলবেন এবং কাগজপত্র বা যা কিছু আছে সেগুলো হয়তো তারা দেখবেন। এর আগে এখানে বলা হচ্ছে যে আজ সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে আসলে এখানে কোনো কাজ হচ্ছে না। এর আগেও কিন্তু অভিযোগ ছিল যে এই ধরনের কোনো অভিযান এখানে চললে বা গণমাধ্যম কর্মীরা এখানে আসলে এই সার্ভারটিকে আসলে ডাউন দেখিয়ে আসলে সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল হচ্ছে এখানকে এই আঞ্চলিক পাসপোর্ট অফিস রংপুরে দুদকের অভিযানের সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। শাফিন।
রংপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার। ভাঙাচোরা রাস্তা, লোকবল সংকট আর অবকাঠামো সহ নানা সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হলেও বন্দর পায়নি পূর্ণাঙ্গ রূপ। পদে পদে ভোগান্তিতে পড়া ব্যবসায়ীরা এজন্য পরিচালনার দায়িত্বে থাকা পানামা পোর্ট লিমিটেডকে দুষছেন। ক্ষুব্ধ কাস্টমস কর্মকর্তারাও পানামার এমন অব্যবস্থাপনায় ব্যবস্থা নেওয়ার কথা বলছে কাস্টমস বিভাগ। তবে যাদের বিরুদ্ধে এত অভিযোগ, মুখ খোলেনি তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। কংক্রিটহীন মাটির বন্দর যেন ধুলো কাদার রাজ্য। সরু প্রবেশ পথ, খালাস পয়েন্টে শেড না থাকায় ঝুঁকিতে থাকে কাঁচামাল। যত্রতত্র মালামাল খালাসের চিত্র জানান দেয় দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ স্থলবন্দর সোনা মসজিদের সংকট ও বেহাল অবস্থার। অথচ উন্নয়নের লক্ষ্যে 2006 সাল থেকে বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে বন্দরটি। গাড়ির লোড আনলোডের অসুবিধা, জাম হয়, মানে গাড়ি রাখার মতো পার্কিং নাই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। গাড়ি আইলে ওপার থেকে আইলে লোড হবে, লোড করার পর তখন আমরা যাই। যে যেখানে পাচ্ছি রাস্তাঘাটে পাথর টাথর এইসে আবিঝাবি মানে মিস করে আপনার যানজট লাগছে, তখন আমরা সমস্যা বোধ করছি। শুরুর 4 বছরে অবকাঠামোগত উন্নয়ন সহ পূর্ণাঙ্গ স্থলবন্দর করার শর্তে 25 বছরের জন্য দায়িত্ব নেয় পানামা পোর্ট লিমিটেড। কিন্তু 13 বছর পার হলেও উন্নয়ন হয়নি তেমন একটা। এসব নিয়ে অভিযোগের শেষ নেই ব্যবসায়ীদের। এই রাস্তাতে একজন গাড়ি আসতে পোল্ট্রি খেয়েছে রাস্তা, এই জন্য ইম্পোর্টাররা চলেছে অন্য বর্ডারে। পানামাতে কোনো মানে সিস্টেম নাই। মাল ওঠা নামাতে দেখা যাচ্ছে একটা সময় লেগে যায়। ফলের গাড়িগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে ফল তো এটা কাঁচা মাল, একটু প্রবলেম তো ফেস করতেই হয়। অবকাঠামো কিছু পরিবর্তন হলে হয়তো বা আরো ভালো চলতে পারে বা ভালো ফল আসতে পারে। পানামার এমন অব্যবস্থাপনায় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কাস্টমস বিভাগ। আরো শক্তিশালী করতে হবে ওই ব্রিজ, গেটগুলোকে তারা আরো মজবুত করতে হবে, ভিতরে রাস্তাঘাট আর তাদের সুন্দর করতে হবে, শেডগুলোকে তারা ভালো করতে হবে। শেড দিয়ে এখন পানি পড়ে। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি বোর্ডকে অলরেডি একটা চিঠি লিখছি এবং আশা করছি এটা খুব অচিরেই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা 30,15,000 রাজস্বর বিপরীতে আদায় হয়েছে মাত্র 14,32,000 টাকা। তবে মার্চ থেকে রাজস্ব আদায় উদ্বৃত্ত বলে দাবি কর্তৃপক্ষের। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন পরিদর্শন করছে রাজুক। সকালে মহাখালীর আমতলা এলাকার কয়েকটি বহুতল ভবনে পরিদর্শনে গিয়ে সংকীর্ণ জরুরি বহির্গমন পথসহ নানা অসঙ্গতি খুঁজে পান তারা। তবে অনেক ক্ষেত্রেই ভবনের নকশা দিতে গড়িমসি করায় পরিদর্শন কাজে বেগ পেতে হয় রাজুক দলগুলোকে। এদিকে সকালেই রাজধানীর বাংলা মোটরের কনকর্ড টাওয়ারে অভিযান শুরু করে রাজুক। কনকর্ডের বিরুদ্ধে আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের সতর্ক করা হয়। একই সঙ্গে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা না থাকায় দ্রুত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সতর্ক করে রাজুক। শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়ছে গাছের শেকড়। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। শেকড় কাটা পড়ায় দুর্বল গাছ উপড়ে পড়ে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন সড়কের পাশের বাসিন্দা ও রাস্তা ব্যবহারকারীরা। তবে সড়ক বিভাগের দাবি, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে হলে শেকড় রেখে কাজ করা সম্ভব নয়। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেনাপোল স্থল বন্দরকে যশোরের সাথে সংযুক্ত করেছে কিলোমিটারের পর কিলোমিটার শতবর্ষী বৃক্ষশোভিত ঐতিহাসিক এই রোড। 2017 সালে মহাসড়কের উন্নয়নে শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হলে সোচ্চার হন পরিবেশবাদীরা। গাছ রক্ষায় শুরু করেন আন্দোলন। শেষ পর্যন্ত কালের সাক্ষী হয়ে এই গাছগুলো রেখেই যশোর বেনাপোল মহাসড়ক পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2018 সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়, কিন্তু স্কেভেটর দিয়ে প্রায় 4 ফুট উঁচু গর্ত খুঁড়ে সড়ক নির্মাণ করায় সড়কের পাশে থাকা অধিকাংশ গাছেরই শেকড় কাটা পড়েছে। ইতোমধ্যে 50% খোঁড়াখুড়ির কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। অত্যাধুনিক মেশিন ব্যবহার করে গাছের শিকড়গুলি কেটে গাছগুলি যাতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজগুলি
হচ্ছে সড়ক বিভাগ ঠিকাদারকে দিয়ে করে আসছে। এদিকে শেকড় কাটায় দুর্বল হয়ে বেশ কয়েক স্থানে উপড়ে পড়েছে গাছ। আরও গাছ উপড়ে পড়তে পারে এবং তাতে জানমালের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত সড়কের পাশের বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা। খনন করার সময় শিকড়গুলো কেটে যায়, যার কারণে গাছগুলো এখন বর্তমানে 99% ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় আতঙ্কিত থাকি কখন এই গাছ পড়ে আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায় কিনা। চলাচলে বিশাল সমস্যা, কখন কোন মুহূর্তে গাছ পড়ে যায়, শিকড় মিকড় কেটে দিতেছে। ইতিমধ্যে 4টি গাছ পড়ে গেছে, তো সামনে এপ্রিল মে মাসের ঝড়ে অন্তত 50টা গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হবে এবং ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পরিবেশবাদীদের অভিযোগ অস্বীকার করে সড়ক বিভাগ বলছে, গাছের শেকড় কাটায় ঝুঁকি বাড়লেও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে এর বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিংয়ের কাজের স্বার্থে আমি ওখানে শিকড় রেখে কাজ করলে আমার সড়কটা তখন অপরিকল্পিতভাবে হয়ে যাবে এবং সড়কের স্থায়িত্ব তখন নষ্ট হবে। সুতরাং বর্তমানে যে অর্থটা ব্যয় করা হচ্ছে তাতে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং সরকারেরই তখন আর্থিক ক্ষতি হবে। 2017 সালে যশোর রোডের দুপাশে 620টি শতবর্ষী সহ 2312টি রেইন ট্রি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গাছ রেখে এডিবি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 329 কোটি টাকা ব্যয়ে 38 কিলোমিটার এ সড়কটির পুনর্নির্মাণের কাজ চলছে। সময় সংবাদ, যশোর। বৈশাখী কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বুটিক্স হাউসগুলো। বাংলা নববর্ষ সামনে রেখে রঙিন পোশাক কিনতে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। তাদের চাহিদা পূরণে এবারও পোশাকের নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানান বিক্রেতারা। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। শ্বশুর একটু বয়স্ক লোক, তো ওনার জন্য বেসিক্যালি উনি যশোর থাকে, তো আমাকে বলছে যে পাঞ্জাবি করার জন্য। তা আমি নর্মালি ওই একটু বৈশাখের মাথায় রেখেই কিনতেছি। আমি জানি আমি শ্বশুরকে একটু সারপ্রাইজ দিতে চাই। আর কদিন পরেই বাংলা সার্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটি কেন্দ্র করে এভাবেই কেউ নিজের কিংবা পরিবার পরিজনদের জন্য ছুটছেন পছন্দসই মার্কেটগুলোতে, কিনছেন নানা রঙের মিশ্রণে তৈরি রঙিন সব পোশাক। দেশীয় নকশায় আঁকা বা হাতে কাজ করা পোশাকের প্রতি আকর্ষণ ক্রেতাদের। পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ নিচ্ছেন গহনাও। বৈশাখটা মূলত বাঙালির একটা প্রধান উৎসবে পরিণত হয়েছে। বৈশাখের যে নতুন পোশাকগুলো এসছে এগুলো আমরা কিনছি। মেয়েরা সবসময় নতুনত্ব চায়। এবার আমার ফুলের প্রতি, ফুল টুল প্রিন্টের প্রতি আমার খুব ইয়ে ছিল, আকর্ষণ। দেশীয় পণ্যগুলো ভালো লাগে, যেমন ব্লকটা পছন্দ। লাল সাদার যে ট্রেন্ডটা ছিল এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে, এখন তো হচ্ছে বৈশাখ মানে অনেক কালার, অনেক রং। আমার বেশি পছন্দ পায়েলটা আর ইয়াররিংস। বৈশাখে ছেলেদের লাল সাদা বা এককালের পাঞ্জাবি পছন্দের হলেও নারীদের চোখে রয়েছে ভিন্নতা। ক্রেতাদের এমন বৈচিত্র্য চিন্তা করেই এবার পোশাকে দেশীয় আমেজ ও ডিজাইনে ভিন্নতা আনা হয়েছে বলে জানান বিক্রেতারা। বৈশাখকে ডিপেন্ড করে আমাদের নতুন নতুন কালেকশন আসা শুরু করছে। 3টা থিম নিয়ে কাজ করছি, নকশি কাঁথা, তারপর চাকমা সম্প্রদায়ের একটা কায়েম চৌধুরীর আলপনা নিয়ে কাজ করা হয়েছে বৈশাখে। বৈশাখ উপলক্ষে বিক্রি মাশাআল্লাহ ভালোই। এবার কাস্টমারদের চাহিদা শাড়ির দিকে বেশি আছে, ওই অনুযায়ী আমরা শাড়ি করেছি। উৎসবে মাতুক প্রতিটি মন, প্রাণোচ্ছল হোক প্রতিটি ক্ষণ, আর রঙিন আয়োজনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাক উন্নয়নের দিগন্তে, এমন প্রত্যাশাই উৎসব প্রেমীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত আরও 33, এদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বনানীর FR টাওয়ারে আগুনের ঘটনায় আহত ফায়ারম্যান সোহেল রানা, প্রধানমন্ত্রীর শোক। ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে, এখনো ধরা পড়েনি হত্যা চেষ্টাকারীরা, পুলিশ বলছে তদন্ত চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষের জেরে বন্ধ শাটল ট্রেন চলাচল, ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে, আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। এবং মশায় অতিষ্ঠ ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাসিন্দারা। বর্ষা মৌসুমে ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা, লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই কর্তৃপক্ষের। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।